সেটা আমরা বুঝলাম। চলো এবার আমরা টেক্সটের দিকে চলে যাই। উইলিয়াম শেক্সপিয়ার এই যে সনেট আছে স্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এটা শুরুটাই করেছেন একটা প্রশ্ন দিয়ে। আমরা যেমনটা আগে জানলাম যে তিনি কোনো পুরুষ বন্ধুকে উদ্দেশ্য করে এই কবিতাটা, এই সনেটটা লিখেছেন। তা এই সনেটের মধ্যে তিনি যেটা বলতে চাইছেন যে একটা কম্প্যারিজন করতে চাইছেন, একটা তুলনা করতে চাইছেন কিসের মধ্যে? তার বন্ধুর সাথে, সেই বন্ধুর সাথে সামার সিজনের। আমাদেরকে মনে হতে পারে যে একটা সামার সিজনের সাথে একটা মানুষের কিভাবে তুলনা হতে পারে, কিন্তু এই কবিতার মধ্যে যদি, এই সনেটের মধ্যে যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি তাহলে কম্প্যারিজনটা খুব সুন্দরভাবে তিনি করেছেন। এখানে দুজনের কোয়ালিটি কিন্তু ডিফারেন্ট। সামার সিজন আমাদের দেশে সামার সিজনের সাথে একদমই ম্যাচ করে না। ওয়েস্টার্ন কান্ট্রি, এখানে শেক্সপিয়ারের ইউরোপিয়ান কান্ট্রির যে সামারের ওয়েদার সেটার কথা তুলে ধরেছেন। আমাদের এখানে গ্রীষ্মকালটা টেম্পারেচার 40 ডিগ্রির কাছাকাছি চলে যায়, কিন্তু ওদের 9 মাস মতো শীত থাকে, শীত প্রধান দেশ, যে কারণে 9 মাস শীত কাটানোর পরে ওই 2 থেকে 2.5 মাস কি 3 মাস মতো ওদের গ্রীষ্মকাল থাকে। সেটা তাদের সেলিব্রেশন টাইম, তাদের আনন্দ করার সময়। কারণ তাদের গ্রীষ্মকালে টেম্পারেচার প্রচণ্ডভাবে যায় না যেমনটা আমাদের দেশে যায়, মোটামুটি একটা সুইটেবল সিজন থাকে, খুব গরমও একদম প্রচণ্ডভাবে যায় তা নয়। তাহলে শীতকালটা 9 মাস কাটানোর পরে ওই যে 2 থেকে 3 মাস সময়টা পায় গ্রীষ্মকাল, এবং সেটা খুব সুন্দর টেম্পারেচার থাকে, ওই 18-20 ডিগ্রি 22 ডিগ্রি এর মধ্যেই থাকে, বেশিরভাগ দিনই সেরকম থাকে। তাহলে সেই টেম্পারেচারটা তাদের কান্ট্রির জন্য খুব আনন্দের সময়। তাহলে তার মধ্যে একটা সুন্দরতা আছে, সেই সামার সিজনের যে সুন্দরতা, সেই সামার সিজনের সুন্দরতার সাথে বন্ধুর সুন্দরতার তুলনা করতে চাইছে। দুটোই সাবজেক্ট সুন্দরতা, বন্ধুরও কিছু সুন্দরতা আছে, সামার সিজনেরও কিছু সুন্দরতা আছে। কবি বলতে চাইছেন, জানতে চাইছেন যে কে বেশি সুন্দর, সেটা নিয়েই এই কবিতাটা। এমনিতে আমরা জানি যে সনেট, যেখানে সনেটে সবসময় শুরুতে একটা প্রশ্ন থাকে, একটা তর্ক বিতর্ক থাকে, এবং শেষে তার একটা উত্তর খোঁজার চেষ্টা করে। পেত্রাচিয়ান সনেটেও আমরা দেখতে পাবো যে প্রথম 8টা লাইন, যেটা অক্টেভ পার্ট, সেখানে একটা প্রশ্ন তর্ক বিতর্ক চলে, শেষে অক্টেভ পার্ট, সেস্টেড পার্টে শুরু হয়ে যায় একটা উত্তর খুঁজে পেতে। সেই উত্তরটা খুঁজে পাওয়া যায় বা ফাইনালাইজ একটা কিছু রেজাল্ট তিনি বের করেন, সাডেন টার্ন নিয়ে নেয় সেস্টেড পার্টের প্রথম থেকে। সেস্টেড পার্টের শুরুটাকে বলা হয় ভোল্টা, যেখানে একটা পরিবর্তন দেখতে পাই আমরা। প্রথম 8টা লাইনের থেকে শেষের 6টা লাইন যে উত্তরের দিকে যাচ্ছেন, এটা কিছু রেজাল্ট পেতে চাইছেন, সেটা আমরা বুঝতে পারবো। এই যে সার্টেন টার্ন, সেটাকে বলা হয় ভোল্টা, যেটা 9 নম্বর লাইনের শুরুতেই হয়ে থাকে। তা শেক্সপিয়ারের কবিতার মধ্যে কিছুটা ডিফারেন্স আছে। প্রথম 8টা লাইন তো তিনি সেইভাবে দেননি, তিনি কোয়ার্টেনে ভাগ করেছেন, যে 3টে কোয়ার্টেন, যেটা 12 লাইন। তার মধ্যে আমরা দেখতে পাবো একটা তর্ক বিতর্ক, এবং ফাইনাল যে 2টো লাইন আছে, কাপলেট 2টো লাইন আছে, সেখানে আমরা দেখতে পাবো যে তিনি কিছু একটা উত্তর খুঁজে বের করলেন, রেজাল্টে এসছেন। দুটো, ওই শেষের 2টো লাইন সম্পূর্ণভাবে আলাদা। এটা আমরা শেক্সপিয়ারের সনেটে দেখতে পাবো, এই সনেটে। তা শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, প্রথমত এটা কোশ্চেনে আসে যে প্রথমেই তিনি প্রশ্ন দিয়ে কেন শুরু করলেন। এটা তোমরা কোশ্চেনে পেয়ে যাবে, কোশ্চেন ব্যাংকেও পেয়ে যাবে, যে একটা কোশ্চেন আসে এই নিয়ে, যে তিনি কোশ্চেন দিয়ে শুরু করলেন কেন, বা এমনটা হতে পারে টাইটেলেই কেন কোশ্চেন। তাহলে কোশ্চেন দেওয়ার কথা হচ্ছে পোয়েট কনফিউশনের মধ্যে আছেন, তিনি এখনো ফাইনাল রেজাল্ট পাননি, তিনি এখনো জানতে পারেননি যে তার বন্ধু সুন্দর না গ্রীষ্মকাল সুন্দর। তিনি দুটোর মধ্যে একটা কনফিউজ মাইন্ডে আছেন, যে বন্ধু সুন্দর হতে পারে, ঠিক একই রকম ভাবে গ্রীষ্মকালও সুন্দর হতে পারে। তাই প্রথম লাইনে তিনি প্রশ্ন একটা চিহ্ন রেখেছেন, যেটা এখনো উত্তর খুঁজে পায়নি। সেটা দুটোর মধ্যে তিনি শুরু করেছেন একটা প্রশ্ন দিয়ে, বন্ধু সুন্দর হতে পারে, গ্রীষ্মও সুন্দর হতে পারে, প্রথম লাইনে থাকার সময়। তাহলে প্রশ্ন যদি আসে তিনি কোশ্চেন মার্ক দিয়ে কেন শুরু করেছেন, তাহলে বলতে পারি আমরা যে কবি একটা কনফিউশনের মধ্যে আছে দুজনের সুন্দরতার মধ্যে, সামার সিজন এবং তার বন্ধুর সুন্দরতা। এই জন্য তিনি প্রশ্ন দিয়ে শুরু করেছেন, দ্য পোয়েট ইজ ইন কনফিউশন। পরের যে লাইনটা আছে দেখো, তাহলে প্রথম লাইনে যেটা বলতে চাইছে যে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে,
তোমাকে কি আমি গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি? দি মিনস এখানে একাধিক ইংলিশ ব্যবহার করা হয়েছে। তখনকার দিনের ইংরেজির কিছু কিছু মডার্ন ইংলিশে চেঞ্জ হয়েছে, যে কারণে আমরা দির মানেটা এখনকার মানেতে ইউ হিসেবে পাবো। মডার্ন ইংলিশে চেঞ্জ হয়েছে। আমি একটা লিস্ট তোমাদেরকে দিয়ে দেবো, যেখানে তোমরা দেখতে পাবে যে এই যে সনেটের মধ্যে একাধিক ইংলিশ বা ওল্ড ইংলিশ, যেটা অ্যানিসিয়েন্ট ইংলিশ, সেটার সাথে মডার্ন ইংলিশের কি চেঞ্জ আছে, তবে অর্থটা আমরা জানতে পারবো। কারণ মডার্ন ইংলিশে আমরা দি সাউন্ডটাকে ইউজ করি না, আমরা ইউ হিসাবে ব্যবহার করি। তাহলে স্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, তোমাকে কি আমি গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি? স্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, মানে তুলনা করতে চাইছেন লেখক। তিনি বলছেন যে তোমাকে কি আমি গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি? তুমি কি তুলনার যোগ্য, বা গ্রীষ্মের কি তুলনা তোমার সাথে ম্যাচ করবে? দুজনের মধ্যে কি তুলনা করা যায়? এই নিয়ে তার মনের মধ্যে একটা প্রশ্ন আছে। উইলিয়াম শেক্সপিয়ারের মনের মধ্যে প্রশ্ন, যে দি মানে এখানে তার বন্ধুর কথা বলতে হচ্ছে, তোমাকে মানে তার বন্ধুকে বলছে যে তোমাকে কি গ্রীষ্মের সাথে তুলনা করা যেতে পারে? পরের লাইনে দেখো, thou art more lovely and more temperate, আর্টটা এটাও একাধিক ইংলিশ। thou art means are, thou দি দাও দুটো ইউ হিসেবে ব্যাপারটা। তাহলে এগুলো একাধিক ইংলিশ, যেগুলো মডার্ন ইংলিশে আমরা এই সাউন্ডগুলো পাবো না, যে কারণে আমাদেরকে মনে হচ্ছে এটা ডিফারেন্স। তবে আমি তোমাদেরকে যেটা বললাম, আমি লিস্টে দিয়ে দেবো, সেখানে তোমরা দেখে নেবে একাধিক ইংলিশ এবং মডার্ন ইংলিশের এই সনেটের মধ্যে যেগুলো ইউজ করা হয়েছে। দাও আর্ট, তোমাকে মনে হচ্ছে, মোর লাভলি, বেশি সুন্দর, অ্যান্ড মোর টেম্পারেট, এবং বেশি উষ্ণ। টেম্পারেচার মানে উষ্ণ। তাহলে তোমাকে মনে হচ্ছে যেন, এখানে কোয়ালিটিটার মধ্যে কথা হচ্ছে, যে প্রথমত তিনি প্রশ্নের মধ্যে আছেন যে বন্ধু সুন্দর না গ্রীষ্মকাল সুন্দর, কনফিউশন মাইন্ডে আছেন, যে কারণে তিনি প্রশ্ন ইউজ করেছেন, কোশ্চেন মার্ক ইউজ করেছেন। পরের লাইনে যেন বন্ধুর সাপোর্টিং এ তিনি কথা বলছেন, যে না, বন্ধুই যেন বেশি সুন্দর। দাওয়ার, তোমাকে মনে হচ্ছে মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, বেশি পরিমিত হয়ে আছো তুমি, বেশি উষ্ণ তুমি, গ্রীষ্মের থেকেও তোমার সুন্দরতা অনেক বেশি, তুমি বেশি টেম্পারেট দেন সামার সিজন, এটাই বলতে চাইছেন। দ্বিতীয় লাইনে যেন বন্ধুর সাপোর্টে তিনি চলে গেছেন। তিনি যে কনফিউশন মাইন্ডে ছিলেন, প্রথমত যে স্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, প্রশ্ন করছিলেন, তিনি কনফিউজ ছিলেন যে বন্ধু সুন্দর না গ্রীষ্ম সুন্দর। ঠিক দ্বিতীয় লাইনে তিনি যেন তার মনে হচ্ছে যেন গ্রীষ্মের থেকেও তুমি যেন সুন্দর, তুমি যেন বেশি পরিমিত। দ্বিতীয় লাইনে তার মনে হলেই তো হবে না, তাকে গ্রীষ্মের কোন দিকটা খারাপ বা বন্ধুর কোন দিকটা ভালো সেটা দিয়ে যথেষ্ট প্রমাণ দিতে হবে, বা তিনি সেটা প্রমাণ করে বললেন যে হ্যাঁ, গ্রীষ্মের থেকে তার বন্ধু সুন্দর। তিনি দ্বিতীয় লাইনেই বলে ফেলেছেন প্রায়, যে বন্ধু তুমিই বেশি সুন্দর গ্রীষ্মের থেকে। কিন্তু তৃতীয় লাইনে তিনি গ্রীষ্মের খারাপ দিকগুলো তুলছেন। তৃতীয় লাইন থেকে দেখো, রাফ উইন্ড মানে লিখতে দেয় অনেক সময়। রাফ উইন্ড মিনস স্ট্রং, ঝোড়ো বাতাস। সেটা কি করে? ডু সেক মানে হচ্ছে নাড়ানো ঝাঁকানো, এগুলোকে বলে ঝরিয়ে ফেলা। তবে যে সেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, তাহলে রাফ উইন্ড যেটা, ঝোড়ো বাতাস যেটা, সেটা কি করে? ডু সেক, সেটা ঝরিয়ে দেয়, নাড়িয়ে দেয়। দ্য ডার্লিং বার্ডস অফ মে মাসের সুন্দর সুন্দর ফুলগুলো। এখানে প্রশ্ন আসে যে কোন মাসের কথা উল্লেখ করা হয়েছে সনেটের মধ্যে? মে মাস, অবশ্যই মনে রেখো এটা। রাফ উইন্ড কি করে? তৃতীয় লাইনে আমরা দেখতে পাচ্ছি যে ঝোড়ো বাতাস সেটা কখনো কখনো সুন্দর সুন্দর ফুলের কুড়ি ঝরিয়ে দেয়। সামার সিজনের মধ্যে গুড কোয়ালিটিস আছে অবশ্যই। আমি যেটা বললাম যে 9 মাস শীত কাটানোর পরে ওই যে 3 মাসের জন্য গ্রীষ্মকাল পায়, সেটা তাদের জন্য খুব আনন্দের। কিন্তু গ্রীষ্মকালটার টেম্পারেচার 18, 20, 22 ডিগ্রির মধ্যে থাকে, বেশ সুন্দর আবহাওয়া থাকে। কিন্তু কোনো দিন কি হয়ে যায়, টেম্পারেচারটা বেড়েও যায়, কোনো দিন ঝড় উঠে যায়। এইগুলো কিন্তু হতে থাকে, সেটা 1-2 ঘন্টার জন্য বা 1-2 দিনের জন্য, এরকমটা কিন্তু হয়। তাই এখানে গ্রীষ্মকাল অবশ্যই ভালো, কিন্তু গ্রীষ্মের মধ্যে একটা ব্যাড কোয়ালিটি আছে। প্রথম ব্যাড কোয়ালিটি
যে রাফ উইন্ড আছে, গ্রীষ্মকালে কখনো কখনো রাফ উইন্ড হয়, ঝোড়ো বাতাস ওঠে, সেটা কি করে দেয়? ডিসেক্ট দ্য ডার্লিং বার্ডস অফ মে, মে মাসে সুন্দর সুন্দর ফুলের কুড়িগুলোকে ঝরিয়ে দেয়। তাহলে একটা আমরা ব্যাড কোয়ালিটি দেখলাম, যে সুন্দর সুন্দর যে ফুলের কুড়িগুলো আমরা দেখতে পাই মে মাসে, সেই সুন্দর সুন্দর ফুলের কুড়িগুলোকে কে ঝরাচ্ছে? রাফ উইন্ড। সেটা গ্রীষ্মের একটা ব্যাড কোয়ালিটি, খারাপ দিক তিনি তুলে ধরছেন। দ্বিতীয় দেখো, অ্যান্ড সামার লিজ, লিজ নিয়ে প্রশ্ন আছে, মিনিং চাই, ডিউরেশন অফ টাইম, ডিউরেশন পিরিয়ডটাকে বলছে লিজ। তাহলে গ্রীষ্মের যে সময়টা, যে 2 থেকে 2.5 মাস বা 3 মাস, এই যে সময়, এটাকে বলছে ডিউরেশন, এটাকে বলছে লিজ। গ্রীষ্মের যে ডিউরেশনটা আছে, গ্রীষ্মের যে লিজটা আছে, হ্যাটটা ইংলিশ, হ্যাট অল টু শর্ট এ ডেট, দিনের নিরিখে, সময়ের নিরিখে অতি সংক্ষিপ্ত। কোনো জিনিস যদি আমার ভালোই হবে, তাহলে সেটা বেশি দিন স্টে করবে, তবেই সেটা আনন্দের, গর্বের বিষয়। অবশ্যই তাদের জন্য বলছে যে আমাদের 9 মাস শীত কাটানোর পরে 3 মাসের গ্রীষ্মকাল সত্যিই খুব আনন্দের, গর্বের, কিন্তু তার মধ্যেও কিন্তু একটা ব্যাড কোয়ালিটি আছে, কি, যে সেটা যদি এতই ভালো হবে তাহলে বেশি দিন থাকলে ভালো, কিন্তু সেটা শর্ট পিরিয়ডের জন্য থাকে, তার ডিউরেশন টাইমটা অতি সংক্ষিপ্ত, এটাও তার আরও একটা ব্যাড কোয়ালিটি। তাহলে গ্রীষ্মের আমরা দেখতে পেলাম ফার্স্ট যে কোয়ার্টেন আছে 4টি লাইন নিয়ে, সেই কোয়ার্টেনের মধ্যে প্রথম লাইনে উইলিয়াম শেক্সপিয়ার একটা প্রশ্ন তুলে ধরেছেন, যে বন্ধু তোমাকে কি আমি গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি, এই নিয়ে প্রশ্ন আছে। তাহলে প্রথমে প্রশ্ন আসতে পারে যে কেন তিনি প্রশ্ন করছেন। প্রশ্নটা এই কারণে, কারণ তিনি কনফিউজিং মাইন্ডে আছেন, কনফিউজড হয়ে আছেন। পরের লাইনে বলছেন যে দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, তোমাকে মনে হচ্ছে বেশি সুন্দর, বেশি পরিমিত, বেশি টেম্পারেট আছো তুমি। তাহলে বোঝা যাচ্ছে যে দ্বিতীয় লাইনে বন্ধুর দিকে তো উইলিয়াম শেক্সপিয়ার যাচ্ছেন, কিন্তু বললেই হবে না, তৃতীয় লাইন থেকে গ্রীষ্মের খারাপ দিকগুলো তুলছেন। প্রথম খারাপ দিক হচ্ছে রাফ উইন্ড, গ্রীষ্মে রাফ উইন্ড ওঠে, যেটা কিনা ডার্লিং বার্ডসগুলোকে, সুন্দর সুন্দর ফুলের কুড়ি, ডার্লিং মানে প্রিয়, সুন্দর, সেই প্রিয় সুন্দর সুন্দর ফুলের কুড়িগুলোকে, সেই মে মাসে যে কুড়ি থাকে সেগুলোকে সেই ঝড় উঠে ঝরিয়ে দেয়। ফোর্থ লাইনে বলছেন অ্যান্ড সামার লিজ হ্যাড অল টু শর্ট এ ডেট, গ্রীষ্মকালের স্থায়িত্ব, গ্রীষ্মকালে টিকে থাকার সময়, ডিউরেশন অফ পিরিয়ড বা ডিউরেশন অফ টাইম যেটা, সেটা খুব স্বল্প সময়ের জন্য। এই স্বল্প সময়ের জন্য থাকা, এটাও তার একটা ব্যাড কোয়ালিটি। তাহলে আমরা গ্রীষ্মের ব্যাড কোয়ালিটি দুটো পেলাম। পরের আমরা কোয়ার্টারে চলে যাই। তাহলে ফার্স্ট কোয়ার্টার আশা করি সবার ক্লিয়ার হয়েছে। দেখো আমরা দ্বিতীয় কোয়ার্টারে চলে এসেছি। ফার্স্ট কোয়ার্টারের শেষের দুটো লাইনে আমরা গ্রীষ্মের যে ব্যাড কোয়ালিটি সেটা দুটো পেয়েছিলাম, কি, গ্রীষ্মের যে টিকে থাকার সময়টা, ডিউরেশন অফ টাইম, সেটা স্বল্প সময়ের জন্য, আর গ্রীষ্মে কখনো কখনো ঝড় উঠে দিয়ে সুন্দর সুন্দর ফুলের কুড়িগুলো ছড়িয়ে দেয়। তাহলে দুটো ব্যাড কোয়ালিটিস পেয়েছিলাম। যদিও শেক্সপিয়ার তার দ্বিতীয় লাইনেই বলে ফেলেছেন যে বন্ধু মনে হচ্ছে গ্রীষ্মের থেকে সুন্দর, তার সেই সুন্দরতার কথাও তিনি বলবেন, এবং গ্রীষ্মের যে খারাপ দিকগুলো, গ্রীষ্মের যে ব্যাড কোয়ালিটিসগুলো তার বন্ধুকে এগিয়ে যেতে সাহায্য করেছে, সেই ব্যাড কোয়ালিটিসগুলি তুলে ধরেছেন। ঠিক সেকেন্ড কোয়ার্টারের মধ্যেও তিনি তাই করছেন। সেকেন্ড কোয়ার্টারের ফার্স্ট লাইন যেটা, সেখানে তিনি বলছেন সাম টাইম টু হট দ্য আই অফ হেভেন সাইন, আই অফ হেভেন, দ্য আই অফ হেভেন সানকে ইন্ডিকেট করা হচ্ছে। কখনো কখনো সূর্যের কিরণ প্রচন্ড বেশি হয়ে যায়, সামটাইম টু হট, প্রচন্ড গরম হয়ে যায়, দ্য আই অফ হেভেন সাইন মানে সানসাইন, আই অফ হেভেনকে সান বলা হচ্ছে। তাহলে সূর্যের কিরণ কখনো কখনো প্রচন্ড বেশি হয়ে যায়, যেমনটা বললাম ওদের টেম্পারেচার লিমিটেডই থাকে, গ্রীষ্মকালের টেম্পারেচার 20-22 ডিগ্রির মধ্যেই থাকে, কিন্তু কোনো কোনো দিন সেই টেম্পারেচারটা 30-এর কাছাকাছি চলে যায়, 30, 32, 34 এরকম চলে যায়। তাহলে যে কারণে ওই টেম্পারেচার যেটা তাদের ফেভারেবল ছিল, তাদের গ্রহণযোগ্য যে টেম্পারেচারটা ছিল সেটা আর থাকলো না। কোনো কোনো দিন সেটা কি হয়ে যায়, যে তার টেম্পারেচারটা, রৌদ্র টেম্পারেচারটা, সানরাইজ যেটা, সানসাইন যেটা, সেটা অনেকটা বেশি হয়ে যায়, যে কারণে গ্রীষ্মের যে ভালো কোয়ালিটি ছিল সেটার একটা খারাপ কোয়ালিটিতে এসে দাঁড়ায়। তাহলে গ্রীষ্মের অনেকগুলো খারাপ কোয়ালিটির মধ্যে এটা একটা। আগে আমরা দুটো খারাপ কোয়ালিটি পেয়েছি। তৃতীয় খারাপ কোয়ালিটি আমরা দেখলাম যে কখনো কখনো গ্রীষ্মকালে সূর্যের তাপ অনেকটা বেশি হয়ে যায়।
সামটাইম টু হট, প্রচণ্ড গরম হয়ে যায়, কখনো কখনো প্রচণ্ড গরম হয়ে যায়, দ্য আই অফ হেভেন সাইন, মানে সানসাইন। তারপরের লাইনে কি বলছে, অ্যান্ড অফেন ইজ ইজ গোল্ড কমপ্লেক্সন ডিমড, এবং কখনো কখনো কি হয়ে যায় যে এর যে গোল্ড সানরাইজের যে কালার, সেটা গোল্ড কালারের সাথে কম্পেয়ার করা হয়, সোনালি রৌদ্র বলা হয়। তাহলে সেই সানরাইজ, ওদের অবশ্যই খুব সুন্দর রোদ থাকে, রৌদ্রটা খুব ফেভারেবল, যে কারণে এখানে গোল্ডেন কালারটা তাদের জন্য ম্যাচও করে। আমাদের যেমন প্রচণ্ড রৌদ্র তাপ, সেই সময় রৌদ্রের তাপটাকে কম্পেয়ার করা হচ্ছে গোল্ডেন কালারের সাথে। তাহলে গোল্ডেন কালার যেটা, সেটা কি হয়ে যায়, কখনো কখনো ডিমড হয়ে যায়। ডিমড মানে হচ্ছে ফ্যাকাশে হয়ে যায়, অস্পষ্ট হয়ে যাওয়া। তাহলে কখনো কখনো যে রৌদ্রটার জন্য সামার সিজনটাকে এত ভালো বলে মনে হচ্ছিল, যে তাদের দেশে 7 মাসের শীতকাল, সেখানে সূর্যের দেখা পায় না সেইভাবে, বরফ পড়ে, এরকম জায়গায় যদি তারা 2 মাসের জন্য গ্রীষ্মকাল পাচ্ছে এবং তার রোদটা যদি ডিমড হয়ে যায়, তাহলে সেটাও তার ব্যাড কোয়ালিটি। তাহলে এখানে বলছে অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সন ড্রিম, এর যে সোনালী বর্ণটা আছে, সানরাইজের যে সোনালী বর্ণটা আছে, সোনালী কালারটা আছে, সেই কমপ্লেক্সনটা কখনো কখনো ডিমড হয়ে যায়, কখনো কখনো সেটা ফ্যাকাশে হয়ে যায়। তাহলে এটাও একটা ব্যাড কোয়ালিটি। এখান থেকে একটা কোশ্চেন আসে যে সানরাইজ যেটা বা সানের কমপ্লেক্সন যেটা, সেটা ডিমড কেন হয়ে যায়, অস্পষ্ট কেন হয়ে যায়। এখানে ডার্ক ক্লাউড, কখনো কখনো মেঘ চলে আসে। গ্রীষ্মকালে রৌদ্র যেমন থাকে সেরকম বিকেলের দিকে মেঘ চলে আসে, দিয়ে সানটাকে ঢেকে নেয়, সেই রোদটা ঢাকা পড়ে যায়, অস্পষ্ট হয়ে যায়, গোল্ডেন কালারটা আর ফলো করা যায় না। তাহলে সেটাই এখানে তুলে ধরছে যে গ্রীষ্মকালে কখনো কখনো মেঘের দেখা পাওয়া যায়, যে মেঘ এসে সূর্যটাকে ঢেকে নেয়। সেই মেঘ এসে সূর্যকে ঢেকে নেওয়াটাকে এখানে বলতে চাইছেন যে গ্রীষ্মের যে সোনালী রংটা আছে সেটা অস্পষ্ট হয়ে যায়। তাহলে এখানে যে প্রশ্ন, যে সূর্যের রংটা কেন, গোল্ড কমপ্লেক্সনটা কেন অস্পষ্ট হয়ে যায়, এর অ্যান্সারটা হবে ডার্ক ক্লাউডের জন্য, মেঘের জন্য। নেক্সট লাইনে আসি আমরা, অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন, এটা সব থেকে সুন্দর লাইন, যে পৃথিবীতে কোনো জিনিসই যেটা সুন্দর আছে সেটা চিরকাল সুন্দর থাকবে না। সে যে কোনো জিনিসই হতে পারে, সেটা 5 বছর হতে পারে, 50 বছর হতে পারে, 500 বছর হতে পারে, সেটা কিন্তু তার সুন্দরতাটাকে সে হারিয়ে ফেলবে। এটা রুল অফ নেচার, প্রকৃতির নিয়মেই বলতে পারি, যে কোনো বস্তুই তার সুন্দরতার লেভেলটাকে ধরে রাখতে পারে না। যেমন আমরা গ্রীষ্মকালটাকে একটা ধরছিলাম যে খুব সুন্দর একটা সিজন হিসেবে, যে খুব সুন্দর তাদের 9 মাস মতো শীত কাটিয়ে যে 2 মাসের গ্রীষ্মকাল, সেটা খুব ভালো এবং ভালো তাদের সেলিব্রেশন টাইম ওটা। তাহলে সেটার একটা যদি আমরা ডায়াগ্রাম দিই, যে এটা লেভেলটা এই লেভেলে রাখলাম, তাহলে গ্রীষ্মকালের সুন্দরতার যদি আমি একটা পার্সেন্টেজ দিই, এটা যদি 100% হিসেবে পার্সেন্টেজ দিই, তার সেই 100% পার্সেন্টেজটাকে সে ধরে রাখতে পারে না। কখনো দেখা যাচ্ছে তার মেঘ হচ্ছে, দিয়ে ঝড় উঠছে, তখন তার যে পজিশনটা সেটা নিচে নেমে যাচ্ছে। তার সেই লেভেলটাকে, সেই সুন্দরতার যে তাকে লেভেল দেওয়া হয়েছিল, কাল্পনিকভাবেই বলছি, যে লেভেলটাকে তাকে দেওয়া হয়েছিল, সে তার জায়গাটাকে দখল করে রাখতে পারেনি, তার ডাউনফল হয়েছে, তার পতন ঘটেছে। ঠিক একই রকমভাবে কখনো কখনো সূর্যের তাপ যেটা প্রচণ্ড বেশি হয়ে যাচ্ছে, কখনো কখনো ঝড় উঠছে, কখনো কখনো মেঘে সূর্য ঢেকে নিচ্ছে, যে কারণে তার পজিশনটা আপস ডাউন হতে হতে যাচ্ছে। তাহলে একটা যেটা আমি লেভেলে তাকে রেখেছিলাম, সেই লেভেলটাকে সে ধরে রাখতে পারেনি, তার কখনো পতন ঘটেছে, সে নিচে নেমেছে। লাইনটা সেটাই বলছে। দুটো ফেয়ার কথা বলা আছে এখানে, অ্যান্ড এভরি ফেয়ার থিং, সুন্দর জিনিস, প্রথমটা হচ্ছে কোনো সুন্দর জিনিস, ফেয়ার থেকে, ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন, সুন্দরতার জায়গা থেকে সে হ্রাস পায়, ডিক্লাইন করে। তাহলে সমস্ত সুন্দর বস্তু তার সুন্দরতাকে হারিয়ে ফেলে। তাহলে উল্টো দিক থেকে যদি আমরা বলি, তাহলে কোনো সুন্দর বস্তুই চিরকাল সুন্দর হয়ে থাকতে পারবে না। সমস্ত সুন্দর বস্তু তার সুন্দরতা হারাবে, যেটাই আজ সুন্দর আছে কাল সেটা থাকবে না। ঠিক গ্রীষ্মকালের ক্ষেত্রেও তাই হচ্ছে, যে
গ্রীষ্মের যে সুন্দরতা সেটা একটা লেভেল ধরে আছে, সেই লেভেলটা তার ডাউন হয়ে যাচ্ছে, কখনো 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 আপসে যাচ্ছে, তাহলে তার সেই লেভেলটাকে সবসময় একই রাখতে পারছে না, তার সেই সুন্দরতা হ্রাস ঘটছে, তার নিচের দিকে নামছে। তাহলে এ কারণেই বলছেন যে এভরি ফেয়ার, সমস্ত সুন্দর বস্তু ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন, সুন্দরতার জায়গা থেকে সে ডিক্লাইন করে, তার পতন ঘটে। তাহলে কথা হচ্ছে শেক্সপিয়ারের যে বন্ধুর কথা বলছে, তাহলে তিনিও তো তাহলে একই রকম ভাবে ডিক্লাইন করবেন, যে তারও তো পতন ঘটবে সে যদি সুন্দর হয়, কারণ সুন্দরতা নিয়েই সাবজেক্ট ম্যাটার যেটা সেটা সুন্দরতা। গ্রীষ্মের সুন্দর না বন্ধু সুন্দর, এটা নিয়ে তর্ক চলছে। তাহলে তো আমরা দেখতে পেলাম যে কোনো সুন্দর বস্তুই সুন্দর থাকতে পারে না, ইউনিভার্সাল ট্রুথ এটা, যে এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন। তাহলে গ্রীষ্মকালে তো সুন্দরতা থাকছে না, সে একটা লেভেল যেখানে আছে তার থেকে তার পতন ঘটছে, কখনো মেঘ উঠছে, কখনো তার টেম্পারেচার অনেক বেশি হয়ে যাচ্ছে, কখনো ঝড় উঠছে, তার ডিউরেশন অফ টাইম শর্ট, যে কারণে সেটারও তার পতন ঘটাচ্ছে। তাহলে তার কোয়ালিটি, তার যে পজিশন, সেটা থেকে সে বারে বার নেমে আসছে, তার নিচের দিকে নামিয়ে আসছে। তাহলে সুন্দর বস্তু সুন্দর হয়ে থাকতে পারছে না। তাহলে কথা হচ্ছে শেক্সপিয়ারের যে ফ্রেন্ডের কথা বলা হচ্ছে, যার সুন্দরতার কথা বলা হচ্ছে, সেটা কি চিরকাল থাকবে? সেটাই আমাদের প্রশ্ন। শেক্সপিয়ার সনেটের মধ্যে প্রথম যে 8টা লাইন, সেখানে একটা কনফ্লিক্ট চলে, একটা দ্বন্দ্ব চলে, এখানেও আমরা সেটাই দেখতে পাচ্ছি। ফাইনালি রেজাল্টে আসবেন শেক্সপিয়ার সনেটের শেষের দুটো লাইন, যেটা কাপলেট লাইন্স আছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাবো যে রেজাল্ট, তিনি একটা রেজাল্টে আসতে পেরেছেন, তিনি সেই সুন্দরতার ফাইনাল কিছু ডিসিশন নিতে পেরেছেন। বিশেষ করে এই লাইনটার উপরে তিনি ডিসিশন নিয়েছেন যে সমস্ত সুন্দর বস্তু তার সুন্দরতা হারায়, কিন্তু তার বন্ধু সুন্দরতা হারাবে না, সেটাই তিনি কবিতার মধ্যে বলতে চেয়েছেন। শেষের লাইনটা দেখে নিই, বাই চান্স আর নেচার চেঞ্জিং কোর্স। এই যে সুন্দরতার জায়গাটা, সুন্দরতা হারিয়ে ফেলছে, কোনো সুন্দর বস্তু তার সুন্দরতার জায়গা হারিয়ে ফেলছে, এটা বাই চান্স। অথবা এমনও হতে পারে নেচার চেঞ্জিং কোর্স, প্রকৃতির একটা পরিবর্তনের বিধি আছে, পরিবর্তনের একটা নিয়ম আছে, প্রকৃতি একটা সার্কেল মেনটেন করে, সেটা সবসময় রোটেট হতে হতে থাকে, একজন এক পজিশনে থাকে না, এক পজিশন থেকে আরেকটা এসে তারপরে আরেক পজিশনে, এইভাবে পজিশন চেঞ্জ করতে করতে সার্কেল কমপ্লিট করে। তাহলে পৃথিবীতে যেটাই সুন্দর আছে সেটা সুন্দর থাকবে না, সেটা সুন্দর না থাকার কারণ হচ্ছে এটাই, যে প্রকৃতির পরিবর্তনের ধারা আছে, প্রকৃতি তাকে পরিবর্তন করে দেবে, প্রকৃতির নিয়মে সে পরিবর্তন হবেই, এটাই। আর যেটা কিনা আমরা পরিবর্তন করতে পারবো না, প্রকৃতির পরিবর্তনের ধারা অপরিবর্তনীয়, আনট্রিমড মানে হচ্ছে অপরিবর্তনীয়, যে প্রকৃতির পরিবর্তনের ধারা, নেচার চেঞ্জিং কোর্স, প্রকৃতির পরিবর্তনের ধারা, আনট্রিমড মানে হচ্ছে অপরিবর্তনীয়। তার মানে যদি আমরা উল্টো দিক থেকে মানে করি, তাহলে প্রকৃতির পরিবর্তন হবে, এটাই বোঝা যাচ্ছে যে প্রকৃতির পরিবর্তনের ধারা সেটা অপরিবর্তনীয়, মানে কেউ সেটাকে থামাতে পারবে না, সেটা স্টপ করতে পারবে না, সেটা পরিবর্তন হচ্ছে হবেই। তাহলে এখানে বোঝা গেল শেষের চারটে, এই যে চারটে লাইন আছে সেকেন্ড কোয়ার্টারে, সেখানে বলছে, আমি রিপিট করে দিই, সামটাইম টু হার্ট দ্য আই অফ হেভেন সাইন, যেমনটা ফার্স্ট কোয়ার্টারের শেষের দুটো লাইনে গ্রীষ্মের বদনাম করছিলেন, ঠিক একই রকম ভাবে এখানেও করেছেন, যে গ্রীষ্মের মধ্যে যে আই অফ হেভেন মানে সূর্যের সাইন যেটা, সেটা কখনো কখনো অত্যধিক হয়ে যায়। পরের লাইনে বলছে, and often is his gold complexion dreamed, এবং প্রায়শই এর যে সোনালী বর্ণটা আছে সূর্যের বা রোদের কালারটাকে গোল্ড কমপ্লেক্সন বলছে, সোনালী রং বলছে, যেটা কিনা অস্পষ্ট হয়ে যায়, কিসের জন্য? ডার্ক ক্লাউডের জন্য। পরে কি বলছে, and every fair from fair sometime decline, শুধু সামার সিজন বা সূর্যের কালারটা এরকম চেঞ্জ হচ্ছে, সামার সিজনে ডিক্লাইন হচ্ছে তা নয়, এভরি ফেয়ার, সমস্ত সুন্দর বস্তুই কি হবে? ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন, তার সুন্দরতার জায়গা থেকে ডিক্লাইন করবে, তার পতন ঘটবে। পরের লাইনে বলছে যে বাই চান্স অর নেচার চেঞ্জিং কোর্স, এটা বাই চান্স হতে পারে বা নেচার চেঞ্জিং কোর্স, প্রকৃতির যে পরিবর্তনের ধারা সেটা তার হতে পারে, যেটা কিনা কি আনট্রিমড, সেটা অপরিবর্তনীয়, মানে প্রকৃতির পরিবর্তন এটাই নিয়ম, প্রকৃতির পরিবর্তন এটা হবেই, সেটা আনট্রিমড, সেটা কোনো সময় স্টপ করা যাবে না, সেটা অপরিবর্তনীয়। চলে যাই আমরা পরের কোয়ার্টারে। দেখো আমরা চলে এসেছি থার্ড কোয়ার্টারে। এখানে দেখো শুরুতেই বলছে, বাট দ্য ইটারনাল সামার
shall not fade, কিন্তু তোমার, এটাও একটা ইংলিশ আছে, কিন্তু তোমার যে গ্রীষ্মকাল এখানে বিউটি হিসেবে ব্যবহার করা হচ্ছে, সুন্দরতা হিসেবে ব্যবহার করা হচ্ছে। কোনো মানুষের তো গ্রীষ্মকাল হয় না, এখানে গ্রীষ্মকালটা সুন্দরতার প্রতীক হিসেবে স্ট্যান্ডস ফর বিউটি। তাহলে বাট দা ইটার্নাল সামার, ইটার্নাল মানে যেটা কোনোদিনও শেষ হয় না, চির অমর, চিরন্তন। তাহলে তোমার যে চিরন্তন সুন্দরতা আছে সেটা কখনোই ফেড হয়ে যাবে না। ফেড মানে হচ্ছে ফ্যাকাশে হয়ে যাবে। তাহলে কথাটা হচ্ছে, দুটো লাইন আগেই তিনি বললেন যে সমস্ত সুন্দর বস্তুই নাকি পতন ঘটে, তার সুন্দরতা টিকিয়ে রাখতে পারে না, সমস্ত সুন্দর বস্তু তার সুন্দরতা হারায়। আমরা লাইনটা পড়েছিলাম, এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন, সমস্ত সুন্দর বস্তু তার সুন্দরতা হারিয়ে ফেলে। তাহলে সেই কথাটা আর এই কথাটা পুরোপুরি অপোজিট হয়ে যাচ্ছে তো, যে বাট দ্য ইটার্নাল সামার, বন্ধুর কথা বলছে, তোমার চিরন্তন যে সুন্দরতা, এখানে সামার বিউটি হিসেবে ব্যবহার হচ্ছে। তাহলে কিন্তু তোমার চিরন্তন সুন্দরতা shall not fade, সেটা কখনোই ফ্যাকাশে হয়ে যাবে না, সেটা কখনোই ফেড হয়ে যাবে না, তার মানে চির উজ্জীবিত হয়ে থাকবে, এভারগ্রিন হয়ে থাকবে, এটা কবি বলছে। এখানে আমরা একটা সার্টেন চেঞ্জ দেখতে পাচ্ছি, যেটা আমি বলেছিলাম পেট্রাই চেঞ্জ সনেটে খুব করে বোঝা যায়, সেটা যে অক্টেভ পার্ট শেষ করে ষষ্ঠের পার্টে যখন আসছি তখন আমরা দেখতে পাচ্ছি একটা চেঞ্জ, সার্টেন চেঞ্জ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পার্ট শুরু হচ্ছে, নতুন কথা, তাদের মধ্যে সমস্ত কিছু টিকে থাকতে পারবে না তার সুন্দরতার জায়গায়, কিন্তু চেঞ্জ হচ্ছে এখান থেকে, কিন্তু তোমার সুন্দরতা টিকে থাকবে, তোমার সুন্দরতা ফেড হবে না, সেটা সবসময় এভারগ্রিন হয়ে থাকবে। nor lost possession of the fair thou wast, তোমার যে সুন্দরতা সেটা কখনোই অধিকার থেকে বঞ্চিত হবে না, তোমার যে সুন্দরতা সেটা সব সময় প্রাধান্য পাবে, সেটা সবসময় গুরুত্ব পাবে, তোমার সুন্দরতা সবসময় টিকে থাকবে। nor lost possession of that fair thou wast, তাহলে তোমার যে সুন্দরতাটা আছে সেটা সবসময় টিকে থাকবে। তাহলে লেখক কমিট করছেন, বন্ধুর উদ্দেশ্যে বলছেন যে বন্ধু তোমার সুন্দরতা কিন্তু ফেড হবে না, সমস্ত সুন্দর বস্তু, পৃথিবীর সমস্ত সুন্দর বস্তু তার সুন্দরতা হারাতে পারে, সমস্ত সুন্দর বস্তু তার সুন্দরতার জায়গা থেকে পতন ঘটতে পারে, কিন্তু বন্ধু তোমার সুন্দরতা কখনোই পতন ঘটবে না। বাট দ্য ইটার্নাল সামার শাল নট ফেড, তোমার সুন্দরতা কখনো ফেড হবে না, আর সেটা তার অধিকার হারাবে না, কারণ সেটা নিজস্ব, তোমার সুন্দরতা নিজের থেকে তৈরি সুন্দরতা। nor lose possession, না সে অধিকার হারাবে, of that fair the waste, যেটা তোমার নিজস্ব, যে সুন্দরতা তোমার নিজস্ব। not shall death brag thou wanderest in his seat, এটা একই ইংলিশ আছে। nor shall death brag মানে হচ্ছে গর্ব অনুভব করা, wanderest in his seat, তোমাকে তার ছাউনিতে নিয়ে গিয়ে, সেট মানে হচ্ছে ছাউনি। তাহলে যে মৃত্যু দেবতা বা মৃত্যু একটা কাল্পনিকভাবে ক্যারেক্টার যদি আমরা ধরেই নিই মন থেকে, তাহলে তার কাজ হচ্ছে মানুষের মৃত্যু ঘটানো, মৃত্যু ঘটিয়ে পুরোভাবে সে যদি পৃথিবী থেকে তাকে ধুয়ে মুছে নিয়ে চলে যেতে পারে তার জগতে, সেই আননোন ওয়ার্ল্ডে তাকে যদি নিয়ে যেতে পারে, তবেই সে তার কাজে সাকসেস। যদি আমরা সেটাই ভেবে নিই যে একটা মৃত্যু, সে যদি কোনো মানুষকে মৃত্যু দেবতা বা একটা যদি কাল্পনিক ক্যারেক্টার, সেটা যদি মেরে পৃথিবী থেকে যদি তাকে পুরোপুরিভাবে নষ্ট করে দিতে পারে, পুরোপুরিভাবে তার অস্তিত্ব পৃথিবী থেকে সরিয়ে নিয়ে যেতে পারে, তবেই সে তার কাজে 100% সাকসেস। কিন্তু কবি বলছেন যে বন্ধু তোমাকে মৃত্যু তার ছাউনিতে নিয়ে গিয়ে গর্ব অনুভব করবে না, তাহলে কি তার মৃত্যু হবে না? মৃত্যু হবে, অবশ্যই তার বন্ধুর মৃত্যু হবে, কিন্তু মৃত্যু হওয়ার পরেও সে এই পৃথিবীতে থেকে যাবে। তাহলে শরীরের মৃত্যু হবে তার, সে দেহ তার থাকবে না, অবশ্যই মানুষের চিরকাল তো আর বেঁচে থাকবে না, তাহলে সেও মরবে, তার বন্ধুও মরবে, কিন্তু তার যে দুষ্প্রাপ্য গুণাবলী, তার যে ভার্চুসগুলো, সেইগুলো কিন্তু পৃথিবীতে থেকে যাবে এবং সেইগুলো কিন্তু তাকে বাঁচিয়ে তুলবে। তাহলে মৃত্যুর গর্ব অনুভব করার কিছু নেই কেন? প্রশ্ন আসতে পারে। মৃত্যুর গর্ব অনুভব করার কিছু নেই কারণ সে তার কাছে 100% সাকসেস পাচ্ছে না। সে যদি পুরোপুরিভাবে পৃথিবী থেকে তার বন্ধুর অস্তিত্ব মুছে নিয়ে যেতে পারত, তাহলে সে তার কাছে সাকসেস। কিন্তু দেখা যাচ্ছে যে কবি বলছেন তোমাকে আমি মুছে নিয়ে যেতে দেবো না, পৃথিবীতে আমি তোমাকে কোনো না কোনো রকমভাবে রেখে দেবো, পৃথিবীতে আমি তোমাকে টিকিয়ে রাখবো। এটা উইলিয়াম শেক্সপিয়ারের কমিটমেন্ট, এটা যে বন্ধুকে বলছেন যে বন্ধু
তোমার মৃত্যু হয়তো হবে, কিন্তু মৃত্যুর পরে তোমাকে তার ছাউনিতেও হয়তো সে নিয়ে যাবে, কিন্তু মৃত্যুর ছাউনিতে নিয়ে গিয়ে তার গর্ব অনুভব করার কিছু নেই। কেন কি? কেন আমি তোমাকে বাঁচিয়ে রাখবো আমার এই জগতে, আমাদের এই জগতে তুমি বেঁচে থাকবে আমার কবিতার মাধ্যমে। শেষের দুটো লাইনে সেটা বলা আছে। এখানে সেটাই বলছে যে মৃত্যু তোমাকে তার ছাউনিতে নিয়ে গিয়ে গর্ব অনুভব করতে পারবে না। ওয়েন ইন ইটারনাল লাইন্স, পরের লাইনে বলছেন যে আমাদের মনে হতে পারে যে তার বন্ধু কি মরবে না, কি করে তিনি বাঁচিয়ে রাখবেন? তিনি যেখানে বলেন সমস্ত সুন্দর বস্তু তার সুন্দরতা নষ্ট করে দেন, হারিয়ে ফেলে, এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন, তিনি একটা সময় বলেছিলেন। তিনি এখানে বলছেন যে না বন্ধু, তুমি সুন্দরতা হারাবে না, তুমি মরবে না, মৃত্যু তোমাকে তার ছাউনিতে নিয়ে গিয়ে আনন্দ করার গর্ব করার কিছু নেই। কারণটা কি? কারণ তুমি বেঁচে থাকবে আমার কবিতার মাধ্যমে। ওয়েন ইন ইটারনাল লাইন্স, চির অমর যে লাইনগুলো, চিরন্তন লাইনগুলো, কোনগুলো? এই যে কবিতার লাইন আজকে যে আমরা পড়ছি, সনেট নাম্বার 18 উইলিয়াম শেক্সপিয়ারের, এই যে সনেটের লাইনগুলো, এই লাইনগুলোই তোমাকে বাঁচিয়ে রাখবে। তিনি যে কমিট করেছিলেন তিনি সেটা পারফেক্ট ওয়েতে করেছিলেন। আমরা আজকে তার লেখা কবিতা পড়ছি, আজ থেকে 400 বছর আগের লেখা কবিতা এটা, সনেটটা। তাই এই যে সনেটের মধ্যে আমরা শেক্সপিয়ার যে কমিটমেন্টটা করেছিলেন তার বন্ধুর কাছে, যে বন্ধু তোমাকে আমি এই পৃথিবীতে বাঁচিয়ে রাখবো আমার কবিতার মাধ্যমে, তিনি বাঁচিয়ে রেখেছেন। আজকে আমরা তার কবিতা পড়ছি, আমি তোমাদেরকে পড়াচ্ছি, তোমরাও জানছো। তাহলে বোঝা যাচ্ছে যে তার বন্ধু মানুষের মনে বেঁচে থাকবে, মানুষের আলোচনার মধ্যে বেঁচে থাকবে, এটাই তিনি বলতে চেয়েছিলেন। শরীরের কেউ বেঁচে থাকবে না, প্রত্যেকটা মানুষেরই মৃত্যু হবে, প্রত্যেকটা জিনিসই তার সুন্দরতা হারাবে, কিন্তু কারো যদি দুষ্প্রাপ্য গুণ থাকে, তার মধ্যে যদি কোয়ালিটিস থাকে, সেটা কখনো পতন হবে না, কোয়ালিটিসটা টিকে থাকবে তার কবিতার মাধ্যমে। শেক্সপিয়ার এখানে সেটাই বলছেন যে মৃত্যু তোমাকে তার ছাউনিতে নিয়ে গেলেও গর্ব অনুভব করতে পারবে না, কারণ আমি তোমাকে আমার কবিতার মধ্যে বাঁচিয়ে রাখবো। তিনি বাঁচিয়ে রেখেছেন এবং তিনি সাকসেসও হয়েছেন। আমরা আজকে পড়ছি, আমরা জানছি, আমি জেনেছি, আমি কারো কাছ থেকে জেনেছি, আমি তোমাদেরকে জানাচ্ছি। তাহলে এইভাবে জেনারেশন বাই জেনারেশন তার বন্ধু কিন্তু বেঁচে আছে, তার বন্ধু কিন্তু মানুষের মনে বেঁচে আছে। এখানে সেটাই বলছে, ওয়েন ইন ইটারনাল লাইন্স। ইটারনাল লাইন্স নিয়ে প্রশ্ন আসতে পারে, ইটারনাল লাইন্স কি বলা হচ্ছে? এই সনেটসের লাইনগুলোকে, এই লাইনগুলো, এই সনেটসের লাইনগুলো টু টাইম, সময়ে সময়ে, দ্য গ্রোয়েস্ট, তোমার আরো 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 বেশি করে তোমার বয়স বাড়িয়ে দেবে, তুমি গ্রোথ করবে, তোমার গ্রো হবে। তাই এখানে সেটাই বলছে। আবার দেখে নিই আমরা 4টা লাইন। বাট দাই ইটারনাল সামার, তোমার যে চির অমর সুন্দরতা, চিরন্তন যে সুন্দরতা, এখানে সামার সুন্দরতা হিসেবে ব্যবহার করা হচ্ছে, শ্যাল নট ফেড, সেটা কখনোই ফেড হয়ে যাবে না, সেটা কখনোই ফ্যাকাশে হয়ে যাবে না। তাহলে প্রথমে যেটা বলেছিলেন যে সমস্ত সুন্দর বস্তু তার সুন্দরতা হারায়, সে ফ্যাকাশে হবে, আজ যেটা সুন্দর আছে কাল সেটা থাকবে না, কিন্তু এখানে বলছেন তুমি হারাবে না, তুমি সুন্দর ছিলে, থাকবে, ভবিষ্যতেও থাকবে। তাই বন্ধু বা দাই ইটারনাল সামার, তোমার চিরন্তন সুন্দরতা শ্যাল নট ফেড, সেটা কখনোই ফেড হবে না, ফ্যাকাশে হবে না। নট লস পজিশন, না সে অধিকার হারাবে, পজিশন হারাবে তার সেই সুন্দরতার জায়গা থেকে, অফ দ্যাট ফেয়ার দ্য ওয়েস্ট, যেটা তোমার নিজস্ব, তোমার যে সুন্দরতা, তোমার যে গুড কোয়ালিটিস, তোমার যে ভার্চুস, সেটা কখনোই তুমি হারিয়ে ফেলবে না, সেটা সবসময় তোমার থাকবে। নট শ্যাল ডেথ ব্র্যাগ, মৃত্যু গর্ব অনুভব করতে পারবে না, দ্য ওয়ান্ডারেস্ট ইন হিজ সেট, তোমাকে তার ছাউনিতে নিয়ে গিয়ে, তার মৃত্যুর পরে সে তার ছাউনিতে নিয়ে গিয়ে তোমাকে নিয়ে গর্ব অনুভব করতে পারবে না। কারণ কি? কারণ সে তার কাজে সাকসেস পাবে না, কারণ আমি তোমাকে মরে গেলেও এই পৃথিবীতে বাঁচিয়ে রাখবো। তাহলে মরে গিয়েও যদি তুমি এই পৃথিবীতে বেঁচে থাকো, তাহলে তুমি তো বেঁচেই থাকলে, তাহলে সে তার কাজে সাকসেস হলো কি করে? সে যদি সাকসেস পেতো পুরোপুরিভাবে ধুয়ে মুছে নিয়ে গেলে। আমাদের কেউ যদি মারা যায়, হয়তো দেখা যাবে একটা জেনারেশন মনে রেখেছে, তার পরের জেনারেশন মনে রেখেছে, হয়তো তারপরেও একটা দুটো জেনারেশন, কিন্তু একটা সময় আসবে কেউই মনে রাখবে না। এটাই বাস্তব, এটাই সত্য। কিন্তু এখানে লেখক বলছেন যে আমি আমার যে বন্ধুকে আমার কবিতার মাধ্যমে বাঁচিয়ে রাখবো। তাই বলছে যে নট শ্যাল ডেথ ব্র্যাগ দ্য ওয়ান্ডারেস্ট ইন হিজ সেট, মৃত্যু গর্ব অনুভব করতে পারবে না তোমাকে তার ছাউনিতে নিয়ে গিয়ে। ওয়েন ইন ইটারনাল লাইন্স, কেন কি? যে আমার যে এই সময় সময়ে যে ইটারনাল লাইন্সগুলো আছে, এই যে কবিতার লাইনগুলো আছে, টু টাইম, সময় সময়ে, দ্য গ্রোয়েস্ট, দাও একটা ইংলিশ আছে, অ্যানিসিয়েন্ট ইংলিশ, মডার্ন ইংলিশে তোমাকে। তাহলে এইটা তোমাকে, হোয়েন ইন ইটারনাল লাইন্স, যখন এই চিরন্তন লাইনগুলো টু টাইম, সময় সময়, দাও তোমাকে গ্রয়েস্ট করবে, তোমাকে আরো আরো করে বাঁচিয়ে তুলবে। তাহলে আমাদের 3টে কোয়ার্টিন শেষ হলো। এবার আমরা ফাইনাল পার্ট
কাপলেটে যাচ্ছি, কাপলেট পার্টে দেখে নিই আমরা কি বলছি। দেখো আমরা সনেটের শেষ পার্টে এসেছি, যেটা হচ্ছে কাপলেট পার্ট। থ্রি কোয়ার্টেন আমরা বুঝলাম। এবার কাপলেট পার্টে যেটা বলেছিলাম যে তিনি একটা ফাইনাল উত্তর খোঁজার চেষ্টা করেন। প্রথম দিকে কি হয় যে একটা তর্ক, একটা কন্ট্রাডিকশন চলে, ফাইনালি একটা রেজাল্টে আসার বা একটা ফাইনাল কোনো ডিসিশনে আসার চেষ্টা করে। তাহলে শেক্সপিয়ার তার বন্ধুকে এতক্ষণ বলছিল যে গ্রীষ্মের থেকে তুমি অনেক বেশি সুন্দর, দ্বিতীয় লাইনে বলে ফেলেছিলেন। তাহলে গ্রীষ্মের খারাপ দিকগুলো আমরা দেখলাম, যে গ্রীষ্মের মধ্যে প্রচণ্ড রৌদ্রতাপ আছে, গ্রীষ্মের মধ্যে ঝড় ওঠে যেটা কিনা সুন্দর সুন্দর ফুলের কুড়ি ঝরিয়ে দেয়। গ্যাসের কোয়ালিটি সেটা স্বল্প সময়ের জন্য, ব্যাড কোয়ালিটিস স্বল্প সময়ের জন্য টিকে থাকা। তাহলে এই সব কোয়ালিটিগুলো ব্যাড কোয়ালিটি, কখনো কখনো ডার্ক ক্লাউডস চলে আসে দিয়ে কমপ্লেক্সেন, যেটা কোল্ড কমপ্লেক্সেন, সেটা নষ্ট হয়ে যায়। তাহলে এই ব্যাড কোয়ালিটিসগুলো আমরা কিন্তু দেখেছি। তারপরেই বলেন যে বন্ধু তোমার মধ্যে কিন্তু সেই ব্যাড কোয়ালিটিস নেই। পৃথিবীতে সমস্ত সুন্দর বস্তুই নষ্ট হয়ে যাবে, কোনোদিন সুন্দর বস্তু সুন্দর হয়ে চিরকাল থাকবে না, কিন্তু তুমি থাকবে। তাহলে সেই যে কমিটমেন্টটা করেছিলেন যে তুমি থাকবে, এবং সেটা এমন কথাও বলেছিলেন যে মৃত্যু তোমাকে তার ছাউনিতে নিয়ে গিয়ে গর্ব অনুভব করতে পারবে না, কারণ তোমাকে আমি রেখে দেবো এই পৃথিবীতে। তাহলে সেই রাখার কথাটাই এখানে শেষের দুটো লাইনে বলেছেন। কি বলছেন যে সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইস ক্যান সি, so long life these, and these keeps life to thee. So long as men can breathe, যতদিন মানুষ শ্বাস নিতে পারবে, or eyes can see, চোখে দেখতে পাবে। এই দুটো লাইনে যেটা বলতে চাইছেন লেখক, যে মানুষ আমার বই পড়লেই তুমি বেঁচে উঠবে, আমার পোয়েম, আমার যে সনেটসটা আছে সেই সনেটটা পড়লেই, এই সনেটের মাধ্যমেই তুমি বেঁচে থাকবে মানুষের মনে। সেটা অবশ্যই যে আজ থেকে 400 বছর আগে লেখা সেই সনেটস, যেটা নিয়ে কবি তার ফ্রেন্ডকে নিয়ে বলেছেন, আজ আমরা পড়ছি, তোমরা পড়ছো, জানছি আমরা বেঁচে থাকছে, আমাদের মনে বেঁচে থাকছে, আমাদের আলোচনার মধ্যে, আমাদের বিষয়বস্তুর মধ্যে বেঁচে থাকছেন। এখানে সেটাই বলেছিলেন তিনি, যে যতদিন মানুষ বেঁচে থাকবে, শ্বাস নিতে পারবে, অ্যাজ লং অ্যাজ মেন ক্যান ব্রিথ, মানে মানুষের প্রাণ থাকবে পৃথিবীতে। মানুষের এমনটা হয়ে গেল, বই থেকে গেল পৃথিবীতে মানুষের অস্তিত্ব শেষ, তাহলে তো আর তার বন্ধু বেঁচে থাকবেন, কারণ পড়বে তবেই তো তার বন্ধু সম্বন্ধে জানতে পারবে, জেনারেশন বাই জেনারেশন। তাহলে এ কারণেই তিনি বলছেন যতদিন মানুষ শ্বাস নিতে পারবে, শ্বাস নিলেই হবে না, মানুষ চোখে দেখতে পাবে তবেই পড়বে, সেটাই তিনি বলছেন। আর আইস ক্যান সি, চোখে দেখতে পাবে। সো লং লাইফ দিস, ততদিন এটা তোমাকে বাঁচিয়ে রাখবে। সো লং লাইফ দিস, ততদিন এটা বেঁচে থাকবে। অ্যান্ড দিস, দিস বলতে গেলে পোয়েমের লাইন, সনেটসের লাইন, এটা তোমাকে বাঁচিয়ে রাখবে, লাইফ দিস। অ্যান্ড দিস গিভ লাইফ টু দি, ততদিন এটা বেঁচে থাকবে, এটা তোমাকে ততদিন দিন। এটা একাই ইংলিশ আছে, অ্যানিসিয়েন্ট ইংলিশ। আমি পরের চ্যাপ্টার দিয়েছি, যেটা আমি বলছিলাম তোমাদেরকে, যে অ্যানিসিয়েন্ট ইংলিশ যেটা একাইক ইংলিশ, সেখানে থেকে মডার্ন ইংলিশে কিছু কিছু শব্দ বর্তমান দিনে আমরা চেঞ্জ করে ফেলেছি। সেটা একাইক ইংলিশের থেকে পুরো ডিফারেন্স, যেটা মডার্ন ইংলিশে ওই একাইক ইংলিশটা ব্যবহার করা হয় না, তার অল্টারনেটিভ আমরা ওয়ার্ড ইউজ করি, সেটাকেই বলছে একাইক ইংলিশ টু মডার্ন ইংলিশ। তা এখানে অনেকগুলো একাইক ইংলিশ ব্যবহার আছে, সেগুলো মডার্ন ইংলিশে কি আমি পরের চার্টে সেটা তুলে দিয়েছি। তাহলে এখানে বলছে যে সো লং লাইফ দিস, ততদিন এটা বেঁচে থাকবে, ততদিন এটা টিকে থাকবে। অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, আর এটাই তোমাকে প্রাণ দেবে, এটাই তোমাকে বাঁচিয়ে তুলবে। তাহলে লেখক যেটা বলেছিলেন, শেক্সপিয়ার যেটা বলতে চাইছিলেন, যে আমি তোমাকে চিরকাল বাঁচিয়ে রাখবো। চিরকাল বাঁচিয়ে রাখবে কিভাবে? এই কবিতার মাধ্যমে। কবিতাতেই তিনি বাঁচিয়ে রাখবেন তার বন্ধুকে, এটাই তিনি বলেছেন। তিনি কমিটমেন্ট করেছিলেন এবং সাকসেসফুল হয়েছেন, কারণ আজকে আমরা তাকে নিয়েই আলোচনা করছি, তার বন্ধুকে নিয়েই এত কথা বলছি। তাহলে বেঁচে আছেন, তাহলে পৃথিবী থেকে শরীরে তিনি বেঁচে নেন, শরীরে তার অস্তিত্ব থাকবে না। তিনি যে একটা সময় বলেছিলেন যে পৃথিবী থেকে তোমার অস্তিত্ব কোনোদিন মুছে যাবে না, মৃত্যু তোমাকে তার ছাউনিতে নিয়ে গেলেও তার গর্ব অনুভব করার কিছু নেই, কারণ তোমাকে আমি বাঁচিয়ে রাখবো এই জগতেই। এই জগতে বাঁচিয়ে আজও রেখেছেন। 400 বছর আগে মারা গেছেন, এখনো তিনি বেঁচে আছেন আমাদের এই কবিতার মাধ্যমে, আমাদের এই সনেটসের মাধ্যমে। তাহলে দেখো এখানে যেটা বলছিলাম, যে একাইক ইংলিশ টু মডার্ন ইংলিশ, একাইক ইংলিশে দি, মডার্ন ইংলিশে ইউ, দাও, ইউ, আর্ট, আর, এয়ারি, আর।
হ্যাথ হ্যাজ হিসেবে ব্যবহার হয়। দাও, ইউ, এগুলো আমরা পেয়েছি, লাইনে পড়তে পড়তে পেয়েছি এগুলো। দাও, ইউ। ওয়েস্ট, ও, ও মানে হচ্ছে ঋণী থাকা, ঋণ করা, কারো কাছ থেকে ধার করা, অভিযোগ করা। ওয়ান্ডারেস্ট, ওয়ান্ডার। গ্রোয়েস্ট, গ্রো। দি যেটা ইউ আগে পেয়েছি, দুবার ইউজ হয়েছে, শেষে ফাইনাল লাইনেও ইউজ হয়েছে, তার জন্য দিয়েছি। তাহলে এই চারটা তোমরা খাতার মধ্যে তুলে নিতে পারো, কাজে প্রয়োজনে পড়বে, কারণ এক এক ইংলিশ টু মডার্ন ইংলিশের এই যে চেঞ্জ, সেটাই হয়তো তোমাদের মানে করতে গিয়ে একটু প্রবলেম আসতে পারে, কিন্তু এখানে এই চারটা যদি ফলো করো তাহলে আমি মনে করি না খুব একটা অসুবিধা হওয়ার কথা। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যতটুকু। তা তবুও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে মনের মধ্যে, তাহলে অবশ্যই আমার নাম্বার তো তোমরা অনেকেই জানো। আমরা যারা স্টুডেন্টস আছে তারাও জানো, বা যারা স্টুডেন্টস নেই তাদেরকেও বলছি, তারা আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই উত্তর দেবো। এবং আমার স্টুডেন্টস যারা আছে তারা ফোন নাম্বার জানে, অবশ্যই আমার চ্যানেলের মধ্যে ফোন নাম্বারও পেয়ে যাবে, সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করো। যে কোনো সমস্যা হোক তোমরা আমার সাথে কনসাল্ট করে নিতে পারো, আমারও ভালো লাগবে কনসাল্ট করতে পারলে। তো আজ এই পর্যন্তই, পরের দিন অন্য কোনো চ্যাপ্টার নিয়ে তোমাদের কাছে আসবো। সবাই ভালো থেকো।